একটি ছোট্ট বিমান, মাত্র দুজন মানুষ, আর এমন এক মিশন যা শুধু প্রাণঘাতী ছিল না, আজকের দিনে প্রায় অসম্ভব বলেই মনে হয়। লাস ভেগাসের এক হোটেল মালিকের অদ্ভুত স্বপ্ন ছিল একটি বিমানকে মাটিতে একবারও না নামিয়ে ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন নয়, বরং টানা কয়েক মাস আকাশে উড়িয়ে রাখা। এখানে শুধু জ্বালানির সমস্যাই ছিল না, এই গল্প ঘুমহীন রাতের, হাড় কাঁপানো ডিসেম্বরের শীতের, আর জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক সূক্ষ্ম ভারসাম্যের। কিন্তু প্রশ্ন হলো, এই দুই পাইলট কি সত্যি সেই অসম্ভব বলে মনে হওয়া বিশ্ব রেকর্ড গড়তে পেরেছিলেন, নাকি তাদের বিমান চিরদিনের মতো নীল আকাশে কোথাও হারিয়ে গিয়েছিল? ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এমনই এক অবিশ্বাস্য ঘটনার গল্প নিয়েই আবারও আপনাদের স্বাগত। 1956 সালে ওয়ারেন বেলি নামের এক ব্যবসায়ী লাস ভেগাসে হাসিয়েন্ডা নামে একটি হোটেল চালু করেন। তবে এই হোটেলটি শহরের অন্য বিশালবহুল ক্যাসিনো এবং হোটেলগুলোর থেকে একেবারেই আলাদা ছিল। এখানে ধনী পর্যটকদের বদলে সাধারণ মধ্যবিত্ত ও গ্রামাঞ্চলের মানুষ আসতেন। হোটেলের খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় সেটিই ছিল এর সবচেয়ে বড় আকর্ষণ। কিন্তু কম খরচ মানেই কম লাভ, তাই নিজের হোটেলকে আলোচনায় আনতে ওয়ারেন বেলি সবসময় নতুন নতুন প্রচারণার কৌশল খুঁজতেন। একদিন তার বন্ধু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞ আর্মি পাইলট বব টিম এক অবিশ্বাস্য প্রস্তাব দিলেন। তিনি বললেন, যদি এমন একটি বিশ্ব রেকর্ড গড়া যায় যেখানে একটি বিমান মাটিতে না নেমে দিনের পর দিন, এমনকি মাসের পর মাস আকাশে উড়ে থাকতে পারে, তাহলে পুরো বিশ্বের নজর চলে আসবে হাসিয়েন্ডা হোটেলের দিকে। আইডিয়াটি শুনে ওয়ারেন বেলি দারুণ উত্তেজিত হয়ে পড়লেন। কিন্তু প্রশ্ন ছিল, এটা আদৌ সম্ভব কিভাবে? ওয়ারেন বেলি বুঝতে পেরেছিলেন, যদি এই অসম্ভব মিশন সফল হয় তাহলে হাসিয়েন্ডা হোটেলের প্রচার এমনভাবে হবে যে কোনো বিজ্ঞাপন দিয়েও সম্ভব নয়। তাই তিনি বব টিমকেই এই মিশনের দায়িত্ব নিতে অনুরোধ করেন। কারণ বব টিম শুধু একজন দক্ষ পাইলটই ছিলেন না, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন অভিজ্ঞ সামরিক পাইলটও ছিলেন। প্রথমেই টিম ম্যাকারন ফিল্ড বিমানবন্দরে যান এবং সেখান থেকে একটি সেসনা 172 বিমান কিনে নেন। এরপর একজন দক্ষ মেকানিককে দলে নেন, যার কাজ ছিল বিমানটিকে দীর্ঘ সময় আকাশে থাকার উপযোগী করে তোলা। প্রথম পরিবর্তন করা হয় ককপিটে। কো পাইলটের সিটটি সম্পূর্ণ খুলে ফেলা হয়, কারণ টানা এক মাসেরও বেশি সময় আকাশে থাকতে হলে দুইজন পাইলটকেই পালা করে বিমান চালাতে হবে। একজন বিমান নিয়ন্ত্রণ করবেন আর অন্যজন সেই ফাঁকা জায়গায় রাখা একটা পাতলা ফোমের গদির ওপর শুয়ে কিছুটা বিশ্রাম নেবেন। এরপর বিমানের পেছনের সিটটিও খুলে ফেলা হয়, যেখানে তৈরি করা হয় প্রায় 8 বর্গ ফুটের একটি ছোট্ট স্টোরেজ, যেখানে খাবার, কাপড়, যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখা যাবে। ক্যাবিনের এক কোণায় বসানো হয় একটি ছোট্ট সিঙ্ক, যাতে অন্তত স্পঞ্জ দিয়ে শরীর মুছে কিছুটা সতেজ হওয়া যায়, কারণ মাত্র 4 ফুট উচ্চতার সেই কেবিনে দাঁড়িয়ে স্নান করার কোনো সুযোগই ছিল না। সবচেয়ে বড় পরিবর্তন আনা হয় জ্বালানির ব্যবস্থায়। বিমানের নিচে একটি 95 গ্যালনের অতিরিক্ত বেলি ফুয়েল ট্যাঙ্ক বসানো হয়। এর ফলে ডানার ভেতরের মূল ট্যাঙ্কের পাশাপাশি আরও অনেক বেশি জ্বালানি বহন করা সম্ভব হয়। এই বেলি ট্যাঙ্কে উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরার জন্য একটি ইলেকট্রিক উইঞ্চ লাগানো হয়, যা নিচে ঝুলিয়ে দেওয়া পাইপকে আবারও উপরে টেনে আনতে পারত। এরপর কো পাইলটের পাশের দরজাটিও পরিবর্তন করা হয়। সাধারণ দরজার বদলে লাগানো হয় একটি ভাঁজ করা যায় এমন বিশেষ দরজা, যাতে প্রয়োজনে বাইরে বের হয়ে সহজে বেলি ট্যাঙ্কের ফুয়েল পার্টে পৌঁছানো যায়। আজকের দিনে উড়ন্ত বিমানের বাইরে ঝুলে কাজ করার কথা ভাবাও অসম্ভব। আমরা এমন দৃশ্য কেবল সিনেমাতেই দেখি, কিন্তু 50-এর দশকে বিষয়টি এতটা অস্বাভাবিক ছিল না। সে সময় অনেক এরিয়াল স্টান্টম্যান আকাশে উড়ন্ত এক বিমান থেকে আরেক বিমানে লাফ দেওয়ার মতো বিপজ্জনক স্টান্ট করতেন। তবে এই মিশনে ঝুঁকি যতটা সম্ভব কমানোর জন্য কো পাইলটের দরজার বাইরে একটি ছোট ভাঁজ করা প্ল্যাটফর্মও বসানো হয়। জ্বালানি ভরার সময় কো পাইলট সেই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে নিচ থেকে আসা পাইপটি বেলি ট্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করতেন। মজার বিষয় হলো, পুরো বিমানে এটিই ছিল একমাত্র জায়গা যেখানে একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারতেন। এর বাইরে পুরো কেবিনে শুধু বসে থাকা কিংবা শুয়ে থাকারই সুযোগ ছিল। এতেই শেষ নয়, বিমানের ইঞ্জিনেও বেশ কিছু পরিবর্তন আনা হয়, যাতে টানা কয়েক মাস চালানোর চাপ সহ্য করতে পারে। আর সবশেষে বিমানের গায়ে বড় বড় অক্ষরে লিখে দেওয়া হয় হাসিয়েন্ডা, কারণ এই পুরো অভিযানের মূল উদ্দেশ্যই ছিল হোটেলের প্রচার। সব প্রস্তুতি শেষ, এবার শুরু হলো পরীক্ষামূলক উড্ডয়ন। 1958 সালের গ্রীষ্মে একের পর এক টেস্ট ফ্লাইট শুরু হয়, কিন্তু শুরু থেকেই যেন সমস্যার শেষ ছিল না। প্রথমে যাকে কো পাইলট হিসেবে নেওয়া হয়েছিল তার সঙ্গে বব টিমের একেবারেই বনিবনা হচ্ছিল না। প্রায় প্রতিটি টেস্ট ফ্লাইটেই কোনো না কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক লেগেই থাকতো। প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন ব্যর্থ হলো, দ্বিতীয়টিও সফল হলো না, আর তৃতীয় পরীক্ষার সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বব টিম শেষ পর্যন্ত সেই কো পাইলটকে দল থেকেই বের করে দেন।
কিন্তু সমস্যাটা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বিমানের ইঞ্জিনের এক্সস্ট ভালভ বারবার অতিরিক্ত গরম হয়ে যাচ্ছিল। এই ত্রুটির কারণে 3বার মিশন শুরু করার চেষ্টা করেও প্রতিবারই তা বাতিল করতে হয়। এর মধ্যেই আরও বড় একটি ধাক্কা আসে। টিম যখন নিজের বিমান ঠিক করতে ব্যস্ত, ঠিক সেই সময়ে ডালাসের আকাশে 2 পাইলট জিম হেথ এবং বিল বুরখার্ট একই ধরনের একটি সেসনা 172 উড়িয়ে টানা 50 দিন আকাশে থেকে নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন। অর্থাৎ বব টিমের সামনে এখন শুধু একটি স্বপ্ন নয়, ভাঙার জন্য একটি নতুন বিশ্ব রেকর্ডও ছিল। অবশেষে কয়েক মাসের পরিশ্রমের পর ডিসেম্বরের মধ্যে বিমানের প্রায় সব ত্রুটি ঠিক করে ফেলা হয়। 1958 সালের 4 ডিসেম্বর অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিন এসে গেল। এই ঐতিহাসিক উড্ডয়ন পর্যবেক্ষণের জন্য সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশন এরোনটিক ইন্টারন্যাশনালের কর্মকর্তারাও। তাদের কাজ ছিল পুরো অভিযান ভালোভাবে পর্যবেক্ষণ করা, যাতে পরবর্তীতে কেউ এই রেকর্ড নিয়ে কোনো ধরনের প্রতারণা অভিযোগ তুলতে না পারে। টেক অফ করার পর বব টিম এবং তার নতুন কোপাইলট জন কুক আবার রানওয়েতে ফিরে আসেন, কারণ একটি বিশেষ পরীক্ষা তখনও বাকি ছিল। রানওয়েতে অপেক্ষা করছিল একটি চেস কার। গাড়িটি বিমানের চাকার উপর বিশেষ ধরনের সাদা রং লাগিয়ে দেয়। এর কারণ ছিল খুবই সহজ। যদি অভিযানের মাঝখানে তারা গোপন কোথাও বিমান নামানোর চেষ্টা করতেন, তাহলে অবতরণের সময় সেই সাদা রং নিশ্চয়ই উঠে যেত, আর একবার সেই রং নষ্ট হয়ে গেলে পুরো বিশ্ব রেকর্ডই বাতিল বলে গণ্য হতো। প্রায় 12 ঘন্টা উড্ডয়নের পর প্রথমবারের মতো আকাশেই জ্বালানি নেওয়ার সময় আসে। আগেই নির্ধারণ করা একটি নির্জন রাস্তার ওপর বিমানটি চলে আসে। সেই রাস্তার উপর অপেক্ষা করছিল একটি বিশেষ রিফুয়েলিং ট্রাক। বিমানটি রাস্তার ঠিক সমান্তরালে পৌঁছতেই ট্রাক চালক গাড়ির গতি সর্বোচ্চ সীমায় নিয়ে যান। এদিকে বব টিমকে বিমানটিকে তার সর্বনিম্ন নিরাপদ গতিতে উড়াতে হচ্ছিল, প্রায় ঘন্টায় 100 কিলোমিটার, কারণ ট্রাকটি এর চেয়ে দ্রুত চলতে পারত না। যখন বিমানটি ট্রাকের মাত্র 20 ফুট উপরে এসে ঠিকমতো সমান্তরাল অবস্থানে পৌঁছলো, তখন শুরু হলো সবচেয়ে বিপজ্জনক ধাপ। জন কুক ইলেকট্রিক উইঞ্চের তার নিচে নামিয়ে দেন। ট্রাকে থাকা কর্মীরা সেই তারের সঙ্গে জ্বালানির পাইপ বেঁধে দেন। এরপর উইঞ্চের সাহায্যে পাইপটি আবার উপরে টেনে আনা হয়। কুক সাবধানে সেই পাইপটি বিমানের নিচে থাকা বেলি ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করেন। সবকিছু ঠিকঠাক হওয়ার পর নিচে থাকা কর্মীদের সংকেত দেওয়া হয়। সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় ফুয়েল পাম্প। পরবর্তী 3 মিনিট বিমান এবং ট্রাক দুটোই অবিশ্বাস্য নিখুঁতভাবে পাশাপাশি চলতে থাকে। এই কয়েক মিনিটে সামান্য একটি ভুলও মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারত। যদি ট্রাকের গতি একটু কমে যেত অথবা বিমান সামান্য নিচে নেমে আসতো, তাহলে মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে যেতে পারত। অবশেষে বেলি ট্যাঙ্ক পুরোপুরি ভরে গেলে জন কুক পাইপটি খুলে আবার নিচে ফেলে দেন, আর বিমানটি আবারও আকাশের দিকে উড়ে যায়। পরবর্তী 12 ঘন্টা তাদের আর কোনো চিন্তা ছিল না, কিন্তু সামনে ছিল আরও অনেক বড় চ্যালেঞ্জ। কারণ যদি তাদের 50 দিনের বিশ্ব রেকর্ড ভাঙতে হয়, তাহলে ঠিক এই একই বিপজ্জনক প্রক্রিয়া প্রায় 100 বার পুনরাবৃত্তি করতে হবে। প্রথম কয়েকদিন তারা লাস ভেগাসের আশেপাশেই উড়তে থাকেন। যদি হঠাৎ বিমানে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দেয়, তাহলে যেন দ্রুত বিমানবন্দরে ফিরে আসা যায়। কিন্তু কয়েকদিন পর যখন নিশ্চিত হওয়া গেল যে বিমানটি স্বাভাবিকভাবেই কাজ করছে, তখন তারা ক্যালিফোর্নিয়ায় বিশাল নির্জন মরুভূমির উপর দিয়েও দীর্ঘ সময় উঠতে শুরু করেন। উচ্চতায় উঠলে অবশ্য জ্বালানি কম খরচ হতো, কিন্তু তার সঙ্গে ছিল আরেকটি বড় সমস্যা। উঁচুতে তাপমাত্রা এতটাই কমে যেত যে প্রচণ্ড ঠান্ডা সহ্য করা কঠিন হয়ে পড়ত। তার উপর দরজায় করা পরিবর্তনের কারণে বিমানের ভেতরের উষ্ণতাও আর ঠিকমতো ধরে রাখা যাচ্ছিল না। তাই শেষ পর্যন্ত তারা তুলনামূলক নিচু উচ্চতায় উড়ার সিদ্ধান্ত নেন। যদিও নিচুতে উড়লে চারপাশের দৃশ্য অনেক সুন্দর দেখা যেত, কিন্তু বিশেষ করে রাতের অন্ধকারে পাহাড় কিংবা মেঘের ভেতরে ঢুকে পড়ার ঝুঁকিও অনেক বেড়ে যেত। ধীরে ধীরে বব টিম এবং জন কুকের মধ্যে দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। প্রতিদিন 2 বার জ্বালানি নেওয়ার সময় শুধু জ্বালানিই নয়, মাটি থেকে আরও অনেক প্রয়োজনীয় জিনিস উপরে তুলে নেওয়া হতো, যেমন জলের ক্যান, ইঞ্জিন অয়েল এবং হাসিয়েন্ডা হোটেলের শেফের রান্না করা গরম খাবার। কিন্তু এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে একটি প্রশ্ন এসেছে, তারা খাবার খেতেন ঠিকই, কিন্তু টয়লেটের ব্যবস্থা ছিল কোথায়? আসলে এত ছোট একটি বিমানে সাধারণ টয়লেট বসানোর কোনো সুযোগই ছিল না। তাই তারা সঙ্গে রেখেছিলেন একটি ভাঁজ করা ক্যাম্পিং টয়লেট সিট। সেই সিটের নিচে লাগানো থাকতো একটি বিশেষ বর্জ্য সংগ্রহের ব্যাগ। ব্যাগটি ভরে গেলে সেটি কি করা হতো, এই বিষয়টি নিয়ে বব টিম বা জন কুক কখনো প্রকাশ্যে কিছু বলেননি। তবে বহু বছর পর জন কুকের মৃত্যুর পর তার স্ত্রী জানান, সেই প্লাস্টিকের ব্যাগগুলো ক্যালিফোর্নিয়ার নির্জন মরুভূমির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় নিচে ফেলে দেওয়া হতো। দিনের পর দিন এভাবেই চলতে থাকে।
দেখতে দেখতে আকাশে কেটে যায় 36 দিন। এমনকি নতুন বছরের রাত নিউ ইয়ার্স ইভও তারা কাটিয়েছিলেন এই ছোট্ট বিমানের ভেতরেই। কিন্তু সময় যত এগোচ্ছিল ততই তাদের শরীর ও মনের ওপর চাপ বাড়তে শুরু করে। মাত্র কয়েক ফুটের একটি কেবিন, দিনের পর দিন বন্দি হয়ে থাকা, চারপাশে সারাক্ষণ ইঞ্জিনের গর্জন, ঠিকমতো হাত পা ছড়িয়ে ঘুমানোরও কোনো সুযোগ নেই। ধীরে ধীরে ক্লান্তি তাদের গ্রাস করতে শুরু করে। আর এক রাতে ঘটে যায় এমন একটি ঘটনা যা মুহূর্তের মধ্যেই পুরো মিশনের ইতি টেনে দিতে পারত। সেদিন বিমান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন বব টিম, আর জন কুকের ডিউটি শুরু হতে তখনও আর মাত্র কয়েক মিনিট বাকি। ঠিক সেই সময় প্রচণ্ড ক্লান্তিতে ককপিটে বসেই ঘুমিয়ে পড়েন টিম। অবিশ্বাস্য হলেও সত্যি, 1-2 মিনিট নয়, প্রায় 1 ঘন্টা ধরে তিনি ঘুমিয়েই ছিলেন। এই পুরো সময়টা বিমানটি শুধু অটো পাইলটের উপর ভরসা করেই উড়ে চলছিল। হঠাৎ ঘুম ভাঙতেই টিম বুঝতে পারেন পরিস্থিতি ভয়াবহ। বিমানটি তখন একটি অজানা ক্যানিয়নের ভেতরে খুব নিচু উচ্চতায় উঠছে। আরও কয়েক মিনিট যদি তার ঘুম না ভাঙতো তাহলে বিমানটি হয়তো সরাসরি কোনো পাহাড়ের গায়ে গিয়ে আছড়ে পড়ত। কারণ অটো পাইলটের কাজ ছিল শুধু বিমানকে সোজা পথে রাখা। সামনের পাহাড়, গিরিখাত বা অন্য কোনো বাধা এড়িয়ে চলার ক্ষমতা তার ছিল না। 12 জানুয়ারি মিশনের 39তম দিন। হঠাৎ করেই বিমানের জেনারেটর বিকল হয়ে যায়, আর এর ফল ছিল ভয়াবহ। জেনারেটর বন্ধ হওয়ার অর্থ রেডিও বন্ধ, লাইট বন্ধ, হিটার বন্ধ, এমনকি বেলি ট্যাঙ্ক থেকে মূল জ্বালানি ট্যাঙ্কে জ্বালানি পাঠানোর বৈদ্যুতিক পাম্পটিও অকেজো। পরিস্থিতি সামাল দিতে নিচের গ্রাউন্ড ক্রিউ একটি ছোট বায়ুচালিত টারবাইন বিমানে পাঠায়, কিন্তু সেটি এতটাই কম বিদ্যুৎ উৎপন্ন করত যে কেবল রেডিও চালু রাখাই সম্ভব হতো। এরপর থেকে প্রতিবার জ্বালানি ভরার সময় বৈদ্যুতিক পাম্পের বদলে হাতে পাম্প করে বেলি ট্যাঙ্ক থেকে মূল ট্যাঙ্কে জ্বালানি তুলতে হতো। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। বিমানের লাইট বন্ধ হয়ে যাওয়ায় রাতের বেলা রিফুয়েলিং প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত তারও একটি অভিনব সমাধান বের করা হয়। তারা উইঞ্চের মাথায় একটি সার্চ লাইট বেঁধে দেন, যাতে নিচে থাকা কর্মীরা বুঝতে পারেন ঠিক কোথায় জ্বালানির পাইপ সংযুক্ত করতে হবে। এছাড়া রিফুয়েলিং ট্রাকের প্রায় 300 ফুট সামনে আরেকটি ট্রাক চালানো হতো। সেই ট্রাকের ওপর বসানো ছিল একটি শক্তিশালী সার্চ লাইট, যা পুরো এলাকাকে আলোকিত করে রাখত। কিন্তু এত কিছুর পরও সমস্যা যেন থামার নাম নিচ্ছিল না। একের পর এক যন্ত্র বিকল হতে শুরু করে। প্রথমে নষ্ট হয়ে গেল ফুয়েল গেজ, তারপর কাজ করা বন্ধ করে দেয় ট্যাকোমিটার। এদিকে ইঞ্জিনের ভেতরে ধীরে ধীরে জমতে শুরু করলো কার্বনের স্তর। তবুও হাল ছাড়েননি বব টিম আর জন কুক, কারণ তারা জানতেন এখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাদের লক্ষ্য এখন মাত্র একটাই, 50 দিনের সেই বিশ্ব রেকর্ড ভেঙে ইতিহাস সৃষ্টি করা। অবশেষে সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত ধীরে ধীরে কাছে চলে এলো। 1959 সালের 23শে জানুয়ারি। বব টিম এবং জন কুকের বিমান তখন টানা প্রায় 50 দিন ধরে আকাশেই উঠছে। আর ঠিক এই সময় থেকেই তারা সেই প্রচার পেতে শুরু করেন যার জন্য পুরো মিশনের পরিকল্পনা করা হয়েছিল। হাসিয়েন্ডা হোটেলের মালিক ওয়ারেন বেলি সুযোগটি একদমই হাতছাড়া করতে চাননি। তিনি আগে থেকেই একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছিলেন। কোন দিন, কোন সময় বিমানটি কোন শহরের উপর দিয়ে উড়ে যাবে তার পুরো সময়সূচি দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করা হয়, যাতে সাধারণ মানুষ আকাশের দিকে তাকিয়ে নিজেদের চোখেই এই অবিশ্বাস্য দৃশ্য দেখতে পারেন। ফলাফলও হলো ঠিক তেমনই। যেখান দিয়ে এই বিমানটি উড়ে যেত, মানুষ ভিড় জমাতো। সাংবাদিকরা ঘটনাটি কভার করতে ছুটে আসতেন। দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে একটি ছোট্ট সেসনা 172 বিমান। একসময় এই ঐতিহাসিক মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে ওয়ারেন বেলি একটি আলাদা বিমানও পাঠান। সেই বিমানে ছিলেন কয়েকজন প্রফেশনাল ফটোগ্রাফার। তারা আকাশেই পাশাপাশি উড়ে বব টিম এবং জন কুকের বিমানের অসাধারণ কিছু ছবি তোলেন। ছবিগুলোকে আরও নাটকীয় করে তুলতে জন কুক একটি ছোট্ট অভিনয়ও করেন। তিনি বিমানের দরজা খুলে বাইরে বেরিয়ে এমন ভান করেন যেন উড়ন্ত অবস্থায় তিনি সামনের উইন্ডশিল্ড পরিষ্কার করছেন। দৃশ্যটি ছিল রোমাঞ্চকর। পরের দিন সেই ছবিগুলো দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রথম পাতায় ছাপা হয়, আর মুহূর্তের মধ্যেই পুরো আমেরিকার নজর চলে আসে এই অসাধারণ অভিযানের দিকে। অবশেষে 1959 সালের 23শে জানুয়ারি বিকেল 3:52 ইতিহাস সৃষ্টি হলো। বব টিম এবং জন কুক আনুষ্ঠানিকভাবে আগের 50 দিনের বিশ্ব রেকর্ড ভেঙে ফেললেন। তাদের মিশন ইতিমধ্যেই সফল। তারা চাইলে সেই মুহূর্তেই বিমান অবতরণ করতে পারতেন, কিন্তু এত কষ্ট, এত ঝুঁকি আর এত ত্যাগের পর তাদের মনে একটাই প্রশ্ন জাগলো, যখন এত দূর এসেছি তাহলে আর এখনই কেন থামবো?
দুজনেই সিদ্ধান্ত নিলেন যতক্ষণ পর্যন্ত বিমান উড়তে সক্ষম থাকবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে। তাই রেকর্ড ভাঙার পরও তারা বিমান নামালেন না, বরং আরও 14 দিন আকাশেই কাটিয়ে দিলেন। কিন্তু এবার বিমান ধীরে ধীরে তার সীমায় পৌঁছে যাচ্ছিল। দীর্ঘদিনের একটানা উড্ডয়নে ইঞ্জিনের কর্মক্ষমতা কমে আসছিল, যন্ত্রপাতির একের পর এক সমস্যা দেখা দিচ্ছিল। প্রতিটি অতিরিক্ত দিন মানে ছিল আরও বড় ঝুঁকি। 1959 সালের 7ই ফেব্রুয়ারি টানা 64 দিন 22 ঘন্টা 19 মিনিট এবং 5 সেকেন্ড আকাশে কাটানোর পর বব টিম এবং জন কুক ম্যাকেরন ফিল্ড বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন। দীর্ঘ 2 মাসেরও বেশি সময় ধরে মাটিতে একবারও না নেমে আকাশে থাকার পর এবার তারা অবতরণের অনুমতি চান। কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল টাওয়ার থেকে অনুমতি মিলে যায়। ধীরে ধীরে হাসিয়েন্ডা নামের সেই ছোট্ট সেসনা 172 বিমানটি রানওয়ের দিকে নামতে শুরু করে। মুহূর্তটি ছিল ইতিহাসের সাক্ষী হওয়ার মতো। বিমানবন্দরে তখন মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, ফটোগ্রাফার, সমর্থক, বিমান চলাচল বিশেষজ্ঞ এবং অসংখ্য কৌতূহলী মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। কিন্তু বিমান থামার পর দেখা গেল বব টিম এবং জন কুক এতটাই শারীরিকভাবে ভেঙে পড়েছেন যে নিজের শক্তিতে ককপিট থেকে নেমে আসার মতন অবস্থায় নেই। দীর্ঘদিনের ঘুমের ঘাটতি, সীমিত জায়গায় বন্দি জীবন, অবিরাম ইঞ্জিনের শব্দ এবং মানসিক চাপ সব মিলিয়ে তাদের শরীর সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল। অবশেষে কর্মকর্তারা বিমানের চাকা পরীক্ষা করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই সাদা রং, যা উড্ডয়নের আগে বিমানের টায়ারে লাগানো হয়েছিল। পরীক্ষা শেষে কর্মকর্তারা নিশ্চিত করেন টায়ারের সাদা রং একটুও নষ্ট হয়নি, অর্থাৎ পুরো 64 দিন বিমানটি সত্যি একবারও মাটিতে অবতরণ করেনি। এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিশ্ব রেকর্ডও স্বীকৃতি পায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। এ ধরনের মিশনে ঝুঁকি এতটাই বেশি ছিল যে সামান্য একটি ভুলের মূল্য হতে পারত 2টি প্রাণ। এই কারণেই 2015 সালে ফেডারেশন এরোনটিক ইন্টারন্যাশনাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে তারা আর পাইলটেড এন্ডুরেন্স ফ্লাইট বিশ্ব রেকর্ড গ্রহণ করবেন না। কারণ নতুন রেকর্ড গড়ার চেষ্টা করতে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছিল। এর অর্থ একটাই, বব টিম এবং জন কুকের এই বিশ্ব রেকর্ড আর কখনো ভাঙা সম্ভব হবে না। আজও সেই ঐতিহাসিক সেসনা 172 বিমানটি লাস ভেগাসের ম্যাকারন আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ ক্লেম এলাকায় ঝুলিয়ে রাখা হয়েছে। অনেকেই হয়তো জানেন না, এই ছোট্ট বিমানটি একসময় টানা 64 দিন আকাশে উড়ে এমন এক ইতিহাস লিখেছিল যা আজও অক্ষত রয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও অজানা এবং ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়ার সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।